গল্পটি শুরু হয় লা পালমা আইল্যান্ড নামের স্প্যানিশ দ্বীপে, যেখানে একটি পরিবার গভীর সমুদ্রে ভ্রমণের জন্য বের হয়। ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা শান্ত সমুদ্রকে মুহূর্তের মধ্যে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত করে তোলে এবং সমগ্র মানবজাতির জন্য হুমকি সৃষ্টি করে। সেই পরিবার এবং মানবজাতি কি এই বিপর্যয় থেকে বাঁচতে পারবে, নাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে? তাহলে শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটি তরুণীকে নিয়ে, যে ছুটিতে ছিল। হঠাৎ সে বুঝতে পারে তার একটি কানের দুল হারিয়ে গেছে। প্রথমে সে ভাবতে থাকে যে ছবি তোলার সময় হয়তো সেটা ভুলবশত সমুদ্রে পড়ে গেছে। তার পাশে দাঁড়িয়ে থাকা তার সেরা বন্ধু এক মুহূর্ত দেরি না করে হারানো দুলটি খুঁজে পেতে সরাসরি সমুদ্রে ঝাঁপ দেয়। কিন্তু পরের মুহূর্তেই পানির নিচ থেকে একটি অদ্ভুত শব্দ আসতে শুরু করে এবং সমুদ্রের পানি ফুটে শুরু করে। তাদের কাঁচের নৌকাটি ভেঙে যায় এবং এর সাথে সাথে তাদের বন্ধু তার জীবন হারায়। সেখানে উপস্থিত সবাই মারা যায়। কয়েকদিন পর 4 সদস্যের একটি পরিবার একই লা পালমা আইল্যান্ডে ছুটিতে আসে। এই দ্বীপটি আরও পরিচিত ভলকানো আইল্যান্ড নামে, যদিও সেখানে থাকা আগ্নেয়গিরিটি 1948 সালের পর আর কখনো অগ্নুৎপাত করেনি। সে এবং তার স্বামী ইচ্ছাকৃতভাবে এখানে ছুটিতে এসেছে তাদের ভেঙে পড়া সম্পর্ককে বাঁচানোর আশায়। তারা এই ভ্রমণটিকে তাদের সম্পর্ক ঠিক করার শেষ সুযোগ হিসেবে দেখছে। পরিবারটি যখন সাঁতার কাটার জন্য প্রস্তুত হচ্ছে, তখন তাদের বড় মেয়ে সারা মাটিতে পড়ে থাকা একজোড়া কানের দুল খুঁজে পায়। এগুলো দেখে বাবা সঙ্গে সঙ্গে বলে যে এগুলো তাদের পরিবারের কারণ নয়। সারা বিষয়টিকে গুরুত্ব দেয় না এবং শুধু সেগুলো টেবিলের উপর লিখে দেয়। তারা বুঝতেই পারে না যে এই ছুটিটি তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক যাত্রায় পরিণত হতে যাচ্ছে, যেখানে তারা এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবে। এদিকে পাহাড়ে ভূতাত্ত্বিক জরিপ বিভাগের মেরি তার এক সহকর্মীর সাথে গবেষণার জন্য সেখানে যায়। আগের মতোই তারা একটি গুহায় পৌঁছায়, কিন্তু আজ তারা গুহার দেয়ালে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। পাথরের ওপর সিমেন্টের মতো এক ধরনের স্তর জমে আছে। এটি মেরির পুরো কেরিয়ারে প্রথমবার দেখা এবং সে সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহ শুরু করে। ঠিক তখনই তার দাড়িওয়ালা সহকর্মী মাটিতে পড়ে থাকা অসংখ্য মৃত বাদুড় দেখতে পায়। পরীক্ষা করে তারা বুঝতে পারে যে গুহার ভেতরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তাদের আরো অবাক করে দেয় যখন গুহার ছাদের মধ্যে হঠাৎ একটি বিশাল ফাটল দেখা দেয়। এদিকে ভূতাত্ত্বিক বিভাগের পরিচালক তার অফিসে বসে সংবাদপত্র পড়ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে যে লা পালমা আইল্যান্ডের দক্ষিণ পূর্ব সমুদ্র এলাকায় একটি স্পিড বোট পাওয়া গেছে এবং তাতে থাকা সকল পর্যটককে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি এখনও তদন্তাধীন। এই খবর পড়ার পর পরিচালক গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিছুক্ষণ পর মেরি এবং তার সহকর্মী তার অফিসে এসে গুহায় তাদের আবিষ্কারের কথা জানায়। পরবর্তী তদন্তে জানা যায় যে গুহার ভেতরের বাতাসে বিপজ্জনক মাত্রায় কার্বন ডাই অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে। এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। এছাড়াও দ্বীপের বর্ষাকাল আরও বৃদ্ধি পাচ্ছে, আরও দীর্ঘ হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পাথরের ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে গুহার ভেতরে বিপজ্জনক ফাটল তৈরি হচ্ছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে ভূমিকম্প বা ভূমিধস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু পরিচালক একমত নন। তিনি বলেন পাহাড়ের সামান্য কম্পন হওয়া স্বাভাবিক। এখনো কোনো বিষাক্ত গ্যাসের স্পর্শ প্রমাণ পাওয়া যায়নি এবং বর্তমান পরিস্থিতি এতটা গুরুতর নয় যে এটিকে বড় হুমকি ঘোষণা করতে হবে। এই অপ্রয়োজনীয় বকাঝকা পেয়ে দুই গবেষক ভীষণ হতাশ হয়ে পড়ে। তবে দাড়িওয়ালা লোকটি তার সন্দেহে অটল থাকে। সে মেরিকে একটি মানচিত্রের কাছে নিয়ে যায় এবং তাকে মনে করিয়ে দেয় যে 1948 সালে এখানে একটি বড় আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল, যার ফলে কয়েক কিলোমিটার দীর্ঘ একটি ফাটল তৈরি হয়েছিল। এটি এতটাই প্রশস্ত ছিল যে একজন মানুষ এর ভেতর দিয়ে হাঁটতে পারত। যদি আবার এমন বিস্ফোরণ ঘটে, তাহলে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে সরাসরি সমুদ্রে পড়ে যেতে পারে। যদি এটি পুরো শহরের সমান কিছু সমুদ্রে পড়ে যায়, তাহলে নিশ্চয়ই এটি ভয়াবহ সুনামি সৃষ্টি হবে। সে প্রশ্ন তোলে কেন পরিচালক আগেই জনগণকে সতর্ক করছেন না। আসল সত্য হলো কয়েক বছর আগে পরিচালক একটি বড় ভুল করেছিলেন। তিনি একবার ভূমিধসের সতর্কতা জারি করেছিলেন, যা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল, কিন্তু বাস্তবে কিছুই ঘটেনি। সেই ঘটনায় প্রায় তার চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল। তারপর থেকে তিনি নিশ্চিত না হওয়া পর্যন্ত আর কোনো সতর্কবার্তা দিতে রাজি নন। তবে মেরি এবং তার সহকর্মী বুঝতে পারে না যে পরিচালক তাদের চেয়েও বেশি ভীত। আসলে তিনি ইতিমধ্যেই ভেতরে ভেতরে খুব অস্থির হয়ে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে তিনি নতুন তথ্য পর্যালোচনা করতে ফরেন্সিক বিভাগে গিয়েছেন। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্পিড বোটে মারা যাওয়া সব মানুষই অত্যন্ত উচ্চ তাপমাত্রার গ্যাসের সংস্পর্শে এসে মারা গেছে। তাদের ফুসফুসে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড পাওয়া গেছে, যা স্পষ্ট প্রমাণ যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। এদিকে রিসোর্টে নিকের পরিবার কোনো চিন্তা ছাড়াই রোদ আর সমুদ্র উপভোগ করতে থাকে। সারা শান্তভাবে পুলের পাশে বসে থাকে। এটি মেয়ে তার কাছে এসে তাকে বিচ ভলিবল খেলায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু সারা তা প্রত্যাখ্যান করে কারণ তাকে তার ছোট ভাইয়ের দেখাশোনা করতে হয় যে অটিজমে আক্রান্ত। মেয়েটি হতাশ হয়ে চলে যায়। সারা নতুন বন্ধু বানাতে চায়, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস তার নেই। পুল থেকে বের হওয়ার পর তার বাবা স্যানি তার দুঃখ লক্ষ্য করেন এবং তাকে খেলতে যেতে উৎসাহ দেন। তিনি তাকে আশ্বস্ত করেন যে তিনি তার ভাইয়ের দেখাশোনা করবেন। এটা শোনার পর সারা অবশেষে খেলায় যোগ দিতে রাজি হয়। যাওয়ার আগে তার বাবা তাকে দ্রুত ভলিবলের কয়েকটি মৌলিক নিয়ম বুঝিয়ে দেন। সারা এগিয়ে যায় খেলতে যায়, তাদের ছেলেকে নিকের দায়িত্বে রেখে। বাচ্চার সাথে সময় কাটানোর সময় নিক হঠাৎ লক্ষ্য করে তার স্ত্রী এক স্প্যানিশ লোকের সাথে হাসি ঠাট্টা করছে। এটা দেখেই সে রেগে যায়, কিন্তু পরের মুহূর্তে যখন সে তার ছেলের দিকে তাকায়, তখন বাচ্চাটি আর সেখানে নেই। আতঙ্কিত নিক তার ছেলেকে খুঁজতে শুরু করে। মনে করে হয়তো সে তার বোনকে খুঁজতে সমুদ্র সৈকতে গেছে। সে দৌড়ে তীরে যায় এবং বারবার তার নাম ধরে ডাকতে থাকে। কিছুক্ষণ পর সে দূরে একটি পাথরের উপর দাঁড়িয়ে থাকা একটি ছোট ছেলেকে দেখতে পায়। নিক কাছে গিয়ে বুঝতে পারে সেটি তারই ছেলে, যে নীরবে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। বাচ্চাটি সমুদ্রে অসংখ্য কচ্ছপকে একসাথে জড়ো হতে দেখছিল, যেন তারা সবাই মিলে
কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে মেরি তার তদন্ত সম্পন্ন করে। গুহা থেকে আনা পানির নমুনায় কোনো অস্বাভাবিক খনিজের চিহ্ন পাওয়া যায়নি। এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে সমুদ্রের পানি দ্রুত পাহাড়ের ভেতরে প্রবেশ করেছে এবং সরাসরি গুহায় পৌঁছে গেছে। তারা যে ফাটলটি আবিষ্কার করেছিল সেটি একেবারেই নতুন, 2 সপ্তাহের বেশি পুরনো নয়। যদি এটি সত্য হয় তাহলে দ্বীপে থাকা সবাই বড় বিপদের মধ্যে পড়তে পারে। এই উপলব্ধি থেকে মেরি এবং তার সহকর্মী আবার পাহাড়ে ফিরে গিয়ে ফাটলের উপরের অংশটি নিজেরাই পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তারা গাড়ি চালিয়ে আবার সেখানে পৌঁছে যায়। সেখানে যা তারা দেখে তা আরো ভয়ঙ্কর। ফাটলের একটি দিক এখন ধীরে ধীরে নিচের দিকে বসে যাচ্ছে। তারা সঙ্গে সঙ্গে তাদের যন্ত্রপাতি স্থাপন করে এবং পরিমাপ নেওয়া শুরু করে। তাদের আশঙ্কা সত্যি প্রমাণিত হয়। ফাটলটি ধীরে ধীরে সরে যাচ্ছে। যদিও এই নড়াচড়া ধীর, তবুও স্পষ্ট যে এটি চলতে থাকলে এটি ভয়াবহ বিপর্যয় অনিবার্য। এদিকে ভূতাত্ত্বিক বিভাগের কর্মীরাও সতর্ক সংকেত শনাক্ত করতে শুরু করে। পাহাড়ের আশেপাশে গ্যাসের মাত্রা বাড়ছে এবং প্রাথমিক কম্পন অনুভূত হচ্ছে। পরিচালক সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যেন ন্যাশনাল গার্ডের সাথে যোগাযোগ করা হয়, যাতে প্রয়োজনে পাহাড়ে থাকা পর্যটকদের সরিয়ে নেওয়া যায়। ঠিক সেই সময় মেরি তাকে ফোন করে। পরিচালক যখন বুঝতে পারেন যে তারা এখনো পাহাড়ে আছে, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের নির্দেশ দেন যেন সব যন্ত্রপাতি ফেলে দিয়ে অবিলম্বে নিচে নেমে আসে। তারা যখন এখনো পরিমাপই ছিল, তখন হঠাৎ ফাটল থেকে সাদা ধোঁয়া বের হতে শুরু করে। এটা দেখে দুজনেই প্রাণ বাঁচাতে দৌড় দেয়। নিচে নামার পথে তারা পাহাড়ে ক্যাম্প করা কয়েকজন মানুষের সাথে দেখা করে। মেরি বুঝতে পারে এটি আগ্নেয়গিরির কার্যকলাপের স্পষ্ট লক্ষণ এবং সবাইকে পালিয়ে যেতে চিৎকার করে বলতে থাকে। কিছুক্ষণ পর মেরি নিজেকে হাসপাতালের একটি বিছানায় ফিরে পায়। পরিচালক তাকে জানায় যে তার সহকর্মী গুরুতর অবস্থায় আছে এবং বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে কোমায় চলে গেছে। এবার আগ্নেয়গিরি প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত করে, তবে সৌভাগ্যবশত কোনো জীবনহানি হয়নি। তবে পরিচালক জানেন এটি মাত্র শুরু। যখন বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে, তখন পরবর্তী ধাপগুলো হলো ছাই এবং তারপর গলিত লাভা। যদি পাহাড়ের একটি অংশ সমুদ্রে পড়ে যায়, তাহলে এটি একটি সুনামি সৃষ্টি করতে পারে। এমন সুনামি বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপদে ফেলতে পারে। একাধিক মহাদেশ প্রভাবিত হতে পারে এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলো সম্পূর্ণভাবে সমুদ্রের দ্বারা অবজ্ঞাত হতে পারে। শুধু উৎসের প্রক্রিয়ার খরচই কোটি কোটি ডলারের হতে পারে। আতঙ্ক এবং বিশৃঙ্খলায় আরো বড় বিপদ রয়েছে, আরো অনেক জীবন হারানো সম্ভব। তাই পরিচালক এখনো আরো স্পষ্ট প্রমাণ পাওয়ার জন্য অপেক্ষা করতে চান। কিন্তু মেরি আর অপেক্ষা করতে চান না। সে পরিষ্কারভাবে পরিচালকের কাছে বলে যে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, ফলাফল অপরিবর্তনীয় হতে পারে। চাপের মধ্যে পরিচালক রাজি হন তার সাথে মেয়রের সঙ্গে দেখা করতে যেতে। তবে মেয়রের মনোভাব অপরিবর্তিত থাকে। তিনি সম্পূর্ণ নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণকে সতর্ক করতে অস্বীকার করেন। আর একটি মিথ্যা সতর্ক বার্তা তার পদকে ঝুঁকিতে ফেলতে পারে। মেরি এবং পরিচালক যতই তাকে বোঝানোর চেষ্টা করেন, মেয়র অপেক্ষা করার সিদ্ধান্তই নেন। এদিকে রিসোর্টে নিক এবং সে আবারও তাদের ছেলের ব্যাপারে তর্ক করে। সে নিকে অভিযোগ করে যে তার ছেলে হারিয়ে যাওয়ার সময় সে তাকে সঙ্গে সঙ্গে জানায়নি। নিক রেগে উত্তর দেয় যে সে সারাদিন বাচ্চাদের প্রতি মনোযোগ দেননি। কেউই একে অপরকে বোঝার চেষ্টা করছে না। একই সময় সারার জীবনও ধ্বংস হতে শুরু করে। যে মেয়েটির সাথে সে মাত্র একদিন আগে বন্ধুত্ব করেছিল, সে এখন তাকে কঠোরভাবে তিরস্কার করে। কারণ হলো সারা ভুলবশত তার একটি ভিডিও শেয়ার করে দিয়েছে। ভিডিওটি আসলে একটি ছেলের দ্বারা গোপনে রেকর্ড করা হয়েছিল। তবে রাগ সারার দিকে প্রকাশ পায়। হৃদয় ভাঙা সারা তার রুমে চলে যায় এবং কাঁদতে শুরু করে। সেখানে বসে থাকা অবস্থায় সে তার বাবা মায়ের পরের ঘরে জোরে তর্কের শব্দ শোনে। সে আর সেখানে কিছুক্ষণের জন্য থাকতে চায় না। চুপচাপ সে বের হয়ে বিমানবন্দরকে উদ্দেশ্য করে। সেখান থেকে সে তার নরওয়ে তার চাচুকে ফোন করে এবং তাকে রিটার্ন টিকিট বুক করতে বলে। তার চাচু জানতে চায় কেন সে একাই যেতে চায়, তবে সারা কিছুই ব্যাখ্যা করে না। কল শেষ হওয়ার পর তার চাচু চিন্তিত হয়ে তার বোন হিমেইকে ফোন করেন, কিন্তু সে তখন যোগব্যায়াম করছে এবং ফোনের ঘন্টা শুনতে পাননি। এদিকে ভূতাত্ত্বিক বিভাগ আরও উদ্বেগজনক খবর পায়। দ্বীপে ক্ষুদ্র কম্পন ক্রমাগত ঘটছে এবং এর কেন্দ্র ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছে। এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত করতে পারে। পরিচালক সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে সব বিমান যাত্রা লা পালমা আইল্যান্ডে যাওয়া আসা স্থগিত করা হোক। অগ্নুৎগিরির ছাই বিমান ইঞ্জিনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিমানের দুর্ঘটনা ঘটাতে পারে। তবে সতর্ক বার্তা দেরিতে আসে। হঠাৎ পাহাড় থেকে একটি ছোট কিন্তু শক্তিশালী বিস্ফোরণের শব্দ ভেসে আসে। সবাই হতবাক। ঠিক সেই মুহূর্তে সারা বহনকারী বিমানটি ইতিমধ্যেই রানওয়ের ওপর দ্রুত চলাচল করছে। পাইলটকে বিমান চলাচল নিয়ন্ত্রণ থেকে উঠার আগে বাতিল করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু শঙ্কিত রানওয়ের কারণে বিমানটি চালিয়ে যেতে বাধ্য হয় এবং উড্ডয়ন করে। এদিকে হেই অবশেষে তার ভাইয়ের মিস কল লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে তাকে কল ব্যাক করে। যখন সে জানতে পারে সারা বিমানবন্দরে গেছে, তখন সে আতঙ্কিত হয়ে তার স্বামীকে খুঁজতে ছুটে যায়। তারপর ঘন আগ্নেয়গিরির ছাইয়ের মধ্য দিয়ে একটি বিমানের গর্জন শোনা যায়। পরের মুহূর্তে একটি বিশাল বিস্ফোরণ আকাশ আঁপিড়ে দেয়। সে ভয়ে তার মুখ ঢেকে রাখে, জানে না তার কন্যা সেই বিমানে ছিল কিনা। ঠিক যখন দম্পতি বিমানবন্দরের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, হেই তার ভাই থেকে একটি বার্তা পায়। তার ভাই, যিনি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কাজ করেন, ইতিমধ্যেই বিমান দুর্ঘটনার খবর পেয়েছেন। উদ্ধার দল ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং সমস্ত জীবিতদের দ্বীপের একমাত্র হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যখন সে এবং নিক হাসপাতালে পৌঁছায়, তারা কয়েক ঘন্টা খুঁজে বেড়ায়, কিন্তু সারাকে খুঁজে পায় না। কর্মীরা তাদেরকে ফ্লাইটের যাত্রী তালিকা দেখায়। যাদের নাম চিহ্নিত করা হয়েছে তারা ইতিমধ্যেই হাসপাতালে আনা হয়েছে। বাকি সবাইকে অদৃশ্য হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।
সারার নাম তালিকায় আছে, তবে পাশে কোনো চিহ্ন নেই। এটি দেখে দুজনেই সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ক্লান্ত ও হৃদয় ভাঙা অবস্থায় তারা হোটেলে ফিরে আসে। বুঝতে পারছে পরবর্তী করণীয় কী হবে। কিন্তু যখন তারা তাদের রুমের দরজা খোলে, তারা হতভাগ হয়। সারা নিরাপদে ভিতরে বসে আছে। বাস্তবে সারা বিমানবন্দরে বোর্ড করতে যাচ্ছিল যখন সে তার বন্ধুর কাছ থেকে একটি বার্তা পায়। তার বন্ধু আন্তরিকভাবে ক্ষমা চায় এবং ক্ষমা প্রার্থনা করে। সারা শেষ মুহূর্তে ফ্লাইটে ওঠার সিদ্ধান্ত পরিবর্তন করে। পরে তার বন্ধুও বুঝতে পারে যে এই বার্তাটি অজান্তে সারার জীবন বাঁচিয়েছে। এই ট্র্যাজেডির পর তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। এদিকে ভূতাত্ত্বিক বিভাগের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। বিজ্ঞানীরা মনে করেন যে দ্বীপটি অবিলম্বে খালি করা উচিত, কিন্তু মেয়র এখনও রাজি নয়। তিনি যুক্তি দেন যে এমন একটি ঘোষণা আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং বিশৃঙ্খলার মধ্যে প্রাণহানি ঘটতে পারে। আগ্নেয়গিরির ছাই পূর্বেও এসেছে, কিন্তু বড় ধ্বংস সৃষ্টি করেনি, এবং আরেকটি মিথ্যা সতর্কবার্তা সকলের চাকরি ঝুঁকিতে ফেলতে পারে। পরিচালক যখন বুঝতে পারেন যে জনগণ এখনও সতর্ক করা হচ্ছে না, তখন তিনি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নেন। তিনি সমস্ত কর্মচারীকে অবিলম্বে দ্বীপ ত্যাগ করার নির্দেশ দেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি শেষ কর্মরত ব্যক্তি হিসেবে সেখানে থাকবেন। মেরি এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয়, তবে তার ছোট ভাইয়ের জন্যও তার দায়িত্ব রয়েছে। কিছুক্ষণ পর সে দেখে তার ভাই মাতাল অবস্থায় একটি বারের সমস্যা সৃষ্টি করছে। মেরি তাকে সাহায্য করতে সেখানে যায়, কিন্তু পুলিশ তাকে অফিসিয়াল কাজে হস্তক্ষেপ করার অভিযোগে আটক করে। যখন তার ভাই সচেতন হয়, তখন সে তার ভুল বুঝতে পারে। সে দ্রুত পুলিশ স্টেশনে যায় তাকে দেখার জন্য এবং শ্রেষ্ঠ আইনজীবী নিয়োগ করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সময় কমছে, আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত করতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভাই বোনেরা কিভাবে এই বিপদময় দ্বীপ থেকে বাঁচবে? তবে এটি শুধুই বিপর্যয়ের শুরু। অঞ্চলের মানুষ জানে, একবার আগ্নেয়গিরি ছাই নিঃসরণ শুরু করলে পরবর্তী ধাপ সাধারণত পূর্ণ অগ্নুৎপাত। যদি তা ঘটে, তাহলে পাহাড়ের একটি পুরো অংশ সমুদ্রে পড়ে যেতে পারে এবং শতকরা উচ্চতার বিশাল সুনামি সৃষ্টি করতে পারে। এটি মানব ইতিহাসের অন্যতম মহাস্বাভাবিক বিপর্যয় হয়ে উঠতে পারে। রাতের বেলায় আগ্নেয়গিরি থেকে আবার সাদা ধোঁয়া ওঠে, যেন ঘুমন্ত একটি রাক্ষস জেগে উঠতে চলেছে। ঠিক সেই সময়ে নিক এবং তার পরিবার এখনও সমুদ্রে আছেন, সম্পূর্ণ অজ্ঞাত বিপদের ব্যাপারে। তারা জানে না যে ধীরে ধীরে বিপর্যয় তাদের দিকে এগোচ্ছে। হঠাৎ ফোন বাজে। হেই ফোন ধরেন এবং দেখেন এটি তার ভাইয়ের কল। সে ব্যাখ্যা করে যে সরকার ইতিমধ্যেই পরিস্থিতি সম্পর্কে জানে, তবে ব্যাপক আতঙ্ক রোধের জন্য তথ্য গোপন রেখেছে। সে গোপনে তাদের জন্য একটি ফেরি বুক করেছে, যা কয়েক মিনিটের মধ্যে তাদের নিকটবর্তী দ্বীপ টেনেরিফ আইল্যান্ডে নিয়ে যাবে। সেখান থেকে তারা পরবর্তী ফ্লাইট ধরতে পারবে। ফেরি ছাড়ার আগে মাত্র 20 মিনিট বাকি এবং পালানোর সুযোগ ক্রমশ হারাতে চলেছে। তার ভাইয়ের সতর্ক বার্তা শুনে কিমি কোনো সময় নষ্ট না করে চুপচাপ তার স্বামী ও 2 সন্তানকে নিয়ে বের হতে প্রস্তুতি নেয়। কিন্তু সারা জোর দেয় যে সে তার বন্ধু শেরিকে সাথে নিতে চায়। সে বারবার কল করে, কিন্তু কোনো উত্তর আসে না। যখন হিমি বলে যে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে, এবং তখন অন্য গ্যাংস্টাররা আসে। নিক দ্রুত মেরির হাত ধরেন এবং তাকে নৌকায় ঠেলে দেন। তার কাছে বন্ধু থাকায় অন্যরা কিছু করতে পারে না। তারা দুজনেই নৌকাটি চালু করতে সক্ষম হয় এবং আগ্নেয়গিরি দ্বীপটিকে গ্রাস করার আগে পালাতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তে নিক ফোনে তার শ্বশুরের কাছ থেকে একটি বার্তা পায়। সে ব্যাখ্যা করে যে টেনেরিফে একটি নিরাপদ এলাকা রয়েছে এবং সেখানে পৌঁছানোই বাঁচার একমাত্র উপায়। নিক সঙ্গে সঙ্গে মেরির হাত ধরে তাকে নৌকায় টানেন। মেরি ভয়ে স্থির, যেন তার পা পাথরের মতো হয়ে গেছে। নিক সময় মতো তাকে নৌকায় টেনে আনে এবং তারা নৌকাটিকে বিপরীত দিকে ঘুরিয়ে সুনামি আঘাত করার আগে দ্রুত চলে যায়। এদিকে টেনেরিফের বিমানবন্দরের শেষ ফ্লাইটের প্রস্তুতি চলছে। সে তার ছেলে এবং সারার সাথে বোর্ডিং গেটে পৌঁছেছে। পাসপোর্ট পরীক্ষা করার সময় কর্মীরা লক্ষ্য করে তার কাছে অতিরিক্ত পাসপোর্ট রয়েছে। সে ব্যাখ্যা করে যে তার স্বামী পিছনে থেকে এসেছে এবং হয়তো শীঘ্রই পৌঁছাবে। কর্মীরা তাদের হলুদ কবজি ব্যান্ড দেয়, যা বোর্ডিং পাসের কাজ করে। শুধুমাত্র যারা এই ব্যান্ডটি পরে আছে তারা বিমান বোর্ড করতে পারবে। তবে সারা বারবার পেছনে তাকাচ্ছে, তার বন্ধু শেরি নিয়ে উদ্বিগ্ন। সে দেখে শেরি বিমানবন্দরে এসেছে, কিন্তু তার কাছে বোর্ডিং পাস নেই। সারা সাহসী সিদ্ধান্ত নেয় এবং ঠিক বিমান উড্ডয়নের আগে তার বাবার বোর্ডিং পাস তার ব্যাগ থেকে বের করে শেরিকে দেয়। তারপর সে নিজেই বিমানে ওঠে। এদিকে হিমি এবং তার ছেলে ইতিমধ্যেই তাদের আসনে বসেছে, কিন্তু সারা এখনো পৌঁছায়নি। বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুত। সে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে তার ছেলের সাথে চলে যেতে ঠিক করে। মানুষরা তাকে থামাতে চায়, তবে সে তাদের উপেক্ষা করে। একই সময় পরিচালক এবং দাড়িওয়ালা বেটি উভয়ই সুরক্ষা পোশাক পরিহিত আগ্নেয়গিরির মুখে পৌঁছে গেছে। তারা জানে এখন দ্বীপ ত্যাগ করা অসম্ভব। দুজনেই ভয়হীনভাবে আগ্নেয়গিরির পাশে দাঁড়ায়। দাড়িওয়ালা বেটি মজার ছলে তার পকেট থেকে 1 বছরের পুরনো লাল ওয়াইন বের করে। তবে তারা পান করার আগেই 78 বছর নিষ্ক্রিয় থাকা আগ্নেয়গিরি পূর্ণ শক্তিতে উদ্গীরণ করে। বিশাল বিস্ফোরণ সহ পুরো দ্বীপ 2 ভাগে বিভক্ত হয়। পাহাড়ের একটি সম্পূর্ণ অংশ সরাসরি সমুদ্রে পড়ে, মুহূর্তের মধ্যে শত কোটি ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি করে। এদিকে সারা এবং শেরি বিমানে ফিরে আসে। তারা হঠাৎ করে তার মা এবং ভাইকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কর্মীরা সঙ্গে সঙ্গে তাদের বলে আসন বেল্ট বেঁধে রাখার জন্য, কারণ বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে। অজান্তে সারা জানে না তার মা এবং ভাই এখনো তাকে খুঁজে। সৌভাগ্যক্রমে হিমি ঠিক সময়ে তার ভাইয়ের কাছ থেকে একটি বার্তা পায়। সে তাদের টেনেরিফে আরেকটি নিরাপদ এলাকা সম্পর্কে জানায়, যেখানে তারা সুনামি থেকে
থেকে পালাতে পারবে। সে সঙ্গে সঙ্গে সেই দিকে দৌড়ায়। তার ছেলে, যে অটিজমের হলেও ভূগোলের ক্ষেত্রে দক্ষ, কয়েক সেকেন্ডের মধ্যে নিরাপদ স্থান হিসা করে। কিছু নিকটবর্তী বিমানবন্দর কর্মীও তাদের অনুসরণ করে। ঠিক তখন সুনামি বিমানবন্দরের দিকে এগোতে থাকে। যখন বিমান রানওয়েতে অবতরণ করতে শুরু করে তখন মাটি বিস্ফোরিত হয়। এদিকে নিক এবং মেরি তাদের সিট বোটে নিরাপদ এলাকায় দৌড়াচ্ছে। তাদের ফোনের ব্যাটারি শেষ হয়, তবে তারা শেষ মুহূর্তে নিরাপদ এলাকায় পৌঁছে। তীরে অবতরণের সময় তারা দেখে অনেক মানুষ ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছে। এটি সব সম্ভব হয়েছে নিকের শ্বশুরের কারণে। সে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সবচেয়ে নিরাপদ এলাকা চিহ্নিত করেছিলেন। এটি সুনামি বৃত্তাকারে ছড়ায় এবং দুই বিশাল ঢেউ ইস্টার্ন টেনেরেফে একে অপরকে ধাক্কা দিয়ে বাতিল করে। সেই এলাকার সবচেয়ে নিরাপদ প্রমাণিত হয়। তার কর্মজীবন ঝুঁকির মধ্যে ফেলে শ্বশুর ব্যক্তিগতভাবে মাইক্রোফোন অন করে মিডিয়াকে নিরাপদ এলাকার খবর জানান। সতর্ক বার্তাটি মানুষের ফোনেও পাঠানো হয়। অসংখ্য জীবন রক্ষা হয়। তবে নি চারপাশে তাকায় এবং তার স্ত্রী এবং সন্তান কোথাও দেখতে পায় না। সে জানতে পারে অন্যদের থেকে যে পুরো দ্বীপ ধ্বংস হয়েছে এবং শেষ ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে। নিক ভেঙে পড়ে, মনে করে সে হয়তো তার পরিবারের একমাত্র বেঁচে থাকার সদস্য। তারপর দূরে পরিচিত একটি কণ্ঠ শোনা যায়। অবাকের বিষয়, কিছু মানুষ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। সারা সচেতনতা ফিরে পায় আর শেরি অচেতন থাকে। সারা সঙ্গে সঙ্গে শেরিকে মাটিতে ফেলে সিপিআর শুরু করে। এটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সাহায্যে শেরি জীবিত হয়। যখন তারা বিমানের বাইরে আসে, চারপাশের জগৎ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত মনে হয়। সুনামি বিশ্বের অনেক অংশকে ধ্বংস করেছে। কিছু ছোট দ্বীপরাষ্ট্র সম্পূর্ণভাবে পানির নিচে। নিক এবং হে ভয় পায় যে তারা আর কখনো সারাকে দেখতে পাবে না। তবে তারপর একটি উদ্ধার হেলিকপ্টার আসে। তাদের ছেলে প্রথমে সারাকে চেনে। আশ্চর্যের বিষয়, বিশাল ধ্বংসের সত্ত্বেও পুরো পরিবার অবশেষে পুনর্মিলিত হয়। কেবল একজন ব্যক্তি দূর থেকে নীরবে দাঁড়িয়ে থাকে, মেরি, যিনি এই বিপর্যয়ে তার ভাইকে হারিয়েছেন। তিনি জানেন তার জীবন আর আগের মতো হবে না। যদি আপনি আমাদের প্রচেষ্টা পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিও পর্যন্ত দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায়।